ভালোবাসি শ্যামা পাখি, খুব ভালোবাসি তোকে। চোখ মেলে তার চোখে চোখ রেখে বললাম, আমিও ভালোবাসি শুদ্ধ। আপনার শ্যামা পাখিও আপনাকে ভালোবাসে। শুদ্ধ ঠোঁটে এক অদ্ভুত হাসি। কিছুক্ষণ চেয়ে রইলাম ওই সিক্ত ঠোঁট জোড়ায়। উনি আমার কপালের ভেজা চুলগুলো কানে গুজে দিয়ে বললেন, এবার বাসায় চল, অসুখ করবে। তাড়াতাড়ি চোখ নামিয়ে তার সাথে চলে আসলাম। আমি ভেবেছিলাম চোরের মতো করে রুমে ঢুকে যাব, কিন্তু সারাটা রাস্তার মতো বাসাতেও হাত ধরে ঢুকলেন উনি। পিছন পিছন মাথা নিচু করে হাঁটছিলাম, তবে টের পাচ্ছি ড্রয়িং রুমে সবাই বসে। শুধু সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বললেন, বৃষ্টি দেখেই সিয়া ভিজতে বেরিয়েছিল, ওকে ধরতে গিয়ে আমিও ভেজে গেলাম। কপাল কুঁচকে তাকালাম তার দিকে। আমি বেরিয়েছিলাম? ও, এবার যখন ভালোবাসিয়া কথা আদায় করা শেষ, তখন সব দোষ সিয়ার। আর চোখে একবার সোফার দিকে তাকালাম। আব্বু আম্মু স্বাভাবিকভাবে আলোচনায় মতো। আচ্ছা, এগুলো কি খুব স্বাভাবিক কথা? হয়তো ওনারা জানেন যে ওনাদের ছেলেটাই অস্বাভাবিক, তাই হয়তো রিয়্যাক্ট করেন না উনি। চেঞ্জ করে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসছিলাম, শুধু সবে ওয়াশরুমে ঢুকেছেন। এ ঘরে থাকা সম্ভব না আমার এখন। কি ঘটিয়েছি ভাবতেই শিহরণ বয়ে যাচ্ছে সারা শরীরে। মাহির ঘরে গেলে কিছুটা বাঁচবো হয়তো। উনি ভেতর থেকে চেঁচিয়ে বললেন, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়ে সিয়া। দরকার নেই। দরকার আছে, আমার দরকার আছে। কেন? তোর ওই ভেজা চুলই তো জ্বরের কারণ হবে, যেটা কষ্ট দেবে তোকে, সইতে পারবো না। আর এমনিতেও আমাকেও পাগল করে দেবে, নিজেকে আটকাতে পারবো না। পাগল করে দেবে মানে? এক পলক ওয়াশরুমের বন্ধ দরজায় তাকালাম। রুমে না থাকলে কিসের কি? কোনো পাগলামি টাগলামি দেখতে হবে না আমাকে। নিজেকে সামনে বেরিয়েই যাচ্ছিলাম, পিছনে হাত আটকা পড়লো আমার। একটা ছোট শ্বাস ফেলে পিছনে তাকালাম। শুধু আজও খালি গায়ে, কিন্তু 3/4 প্যান্ট পরে। সাথে সাথে খিচে চোখ বন্ধ করে নিলাম আমি। উনি এক টানে এগিয়ে এনে কোমর জড়িয়ে ধরলেন আমার। কানে গোজা ভেজা চুলগুলো ছাড়িয়ে তাতে আঙুল চালাতে চালাতে বললেন, লজ্জায় লাল হওয়া টমেটো সস খেয়ে নেই আপনাকে। দু হাতে তার বুক ছেলে দূরত্ব খুঁজতে ব্যস্ত আমি। উনি ওভাবে থেকেই বললেন, কোথায় যাবে? মাহি রুমে বললে বেচারি মাহিকে আবার কথা না শোনায়, এই ভেবে বললাম, রুমের বাইরে। ধুরু, হানিমুন রুমের বাইরে করে কেউ? বড় বড় চোখ করে তাকালাম। হানিমুন? উনি ওনার লাল হয়ে থাকা নাকটা ডলে আমার চুলগুলো গুজে দিলেন। এবার কপালে একটা চুমু দিয়ে বললেন, এই তো তাকিয়েছিস। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম আমি। পারেও এই লোকটা, ধ্যাত। শুধু আমাকে উল্টো দিক ঘুরিয়ে বরাবর মতো চুলে নাক ডুবিয়ে ঘোর লাগা কণ্ঠে বললেন, এবার আমি নিজেকে কি করে আটকাইছিয়া? শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। শুধু ছেড়ে দিলেন আমাকে একটু পরে। এই ভেজা চুলে থাকিস না, জ্বর হবেই তোর আজ। কথাটা বলেই উনি হাত ধরে টেনে বিছানায় বসিয়ে নিজেই হেয়ার ড্রায়ারে চুল শুকাতে বসলেন আমার। তার কাজ শেষে চাদর টেনে শুয়ে দিলেন আমাকে। ওভাবে হাত বাড়িয়ে আছিস কেন? কাছে আসতে বলছিস, কাছে আসবো। শুদ্ধর কথায় লজ্জায় আবারও নুয়ে গেলাম আমি। সত্যিই তো, ওভাবে হাত বাড়িয়ে দিলাম আমি। আমাকে শুয়ে চুলগুলো ঝাড়া মেরে গেঞ্জি পরে নিলেন উনি। বেলকনির কাঁচের সামনে পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলেন উনি। বৃষ্টি এখনো হচ্ছে। ইচ্ছে করছিল তাকে জড়িয়ে ধরে বৃষ্টি দেখি আমি। অজান্তেই কখন তার দিকে হাত বাড়িয়েছি নিজেও জানি না আমি। তার কথা আর কুচকানো ভ্রু দেখে হুঁশে ফিরলাম। হাত নামাতে গেলেই উনি ধরে ফেললেন আমার হাত। তাড়াতাড়ি ঝুঁকে তার গেঞ্জির কলার খুশি দিলেন দু হাতে। একদম চোখে চোখ রেখে বললেন, এবার বল। চোখ সরিয়ে নিলাম আমি। উনি আবারও বললেন, তুই নিজেও জানিস না সিয়া, আজ কি দিয়ে এসছিস তুই আমাকে, বল না কি বলবি? ওনার গেঞ্জি মুঠো করে অন্যদিকে চোখ রেখেই বললাম, ঠান্ডা লেগেছে আপনার। ও সেরে যাবে, তোর যে জ্বর হবে। হবে না, হলেও সেটা আপনার নামের। এবার আমার তীর আমাকে তাক করছিস, আমি কিছু করলে সহ্য পারবি তো? ইনশিয়া ভাবি, তাড়াতাড়ি ছেড়ে দিলাম শুদ্ধকে। উঠে বসছিলাম আমি। উনি ধরা গলায় বললেন, শুয়ে থাক তুই, আই এম ড্যাম শিওর তোর জ্বর হবে আজ। আর আর এই মাইকে তো। বলেই হনহন করে দরজার দিকে এগোলেন উনি। আমি আধশোয়া হয়ে বসে গলা অবধি চাদর উঠিয়ে নিলাম। শুধু দরজা খুলতেই মাহির সবগুলো দাঁত বের করা হাসি উকি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, হাই। সোহাগ সে সোহাগাত তোকে মাহি, আয় না ভেতর আয়। মাহির মুখটা বন্ধ হয়ে গেল। একবার আমার দিকে তাকিয়ে অসহায়ভাবে শুদ্ধের দিকে তাকালো। আমি উঠে আসতে যেতেই, তুই বেড থেকে শাস্তির জন্য রেডি হয়ে নাম।
থেমে গেলাম আমি। শুধু দরজা হাত ছেড়ে বিছিয়ে মাহিকে ভেতরে আসতে বললেন। মাহি কাঁদো কাঁদো ভাবে বলল, আমি কি সাধে থাকতে আসি? ফুফি ডিনারের জন্য ডাকছে। তোর বাহানা আমার জানা আছে, আয়না ভেতরে। আজ ব্যালকনিতে যাওয়া সব পানি মোছার দায়িত্ব তোর, টবগুলো পরিষ্কার করবি। শুদ্ধ ভাইয়া আমি শুদ্ধ, কিনসুকে নিয়ে খেতে আয়। আম্মুর গলা শুনে শুধু একবার আমার দিকে তাকালেন। আমি দরজার বাইরে মাহির দিকে তাকিয়ে বেচারি স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শুধু ওর দিকে ঘুরে বললেন, বেঁচে গেলে যা, আসছি। মাহি ভোদর। আমিও শ্বাস নিলাম। ও কেন ওসব করতে যাবে? সকাল হলে আমিই করে দিতাম। এমনিতেও রাতে বৃষ্টি হবে আরো। শুধু নাক ডলতে ডলতে বললেন, কি খাবি তুই? মানে? ডিনারে কি খাবি? নিচে চলুন, ডাইনিংয়ে গিয়ে। না, যেতে হবে না তোকে, এখানে খাবার আনছি আমি। কিন্তু শুদ্ধ। আম্মুকে বলবো তুই আমার হাতে খেতে চেয়েছিস, ডাইনিং এর সবার সামনে লজ্জা করবে, তাই যাসনি। কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলাম তার দিকে। উনি শব্দ করে হেসে দিয়ে বললেন, এই ক্যাবলা ক্যাবলা লোক তোকে খুব মানায় শিয়া, ট্রাস্ট মি। যাই না ওখানে, না, জ্বর হয়নি তো। প্রি ফেভার সিচুয়েশনে আছিস আপাতত, 24 আওয়ার্স। শুদ্ধ গুড বয়। এতগুলো বছর অপেক্ষা করেছি, 24 ঘন্টা, ইটস নট আ বিগ ডিল। শুধু একবার সুস্থ হ তুই, তারপর না হয়। কথা শেষ না করেই বাঁকা হেসে উনি চলে গেলেন। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। প্রি ফিভার সিচুয়েশন, এই নামে কোনো মেডিকেল টার্ম আছে? আর 24 ঘন্টার গুড বয় মানে? 24 ঘন্টায় জ্বর এসে সেরে যাবে, তার মানে কি? হ্যাঁ বলো সুদীপ, হঠাৎ এই সময়? আয়ান পালিয়েছে স্যার। ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। ওপাশে ফোন ভেঙে কলটা কেটে গেছে কিনা সেটা চেক করার জন্য ফোন কান থেকে নামিয়ে দেখলো সজীব, কিন্তু না, কল কাটেনি। ভয়ার্ত গলায় বলল, স্যার আসলে সেন্ড মি দ্য সিসিটিভি ফুটেজ। স্যার বিকালে জাস্ট ডু ইট ইউ ফুল। ধমকে কেঁপে উঠল সজীব। কলটাও কেটে গেছে ততক্ষণে। কাপা কাপা হাতে সিসিটিভি ফুটেজ চেক করে নিল সে। ওখানে স্পষ্ট আয়ানকে দেখতে আসা ডক্টরের গলায় ছুরি ধরে ওকে ছেড়ে দেওয়ার জন্য সবাইকে ভয় দেখিয়েছে আয়ান। ওরাও পিছিয়ে ছিল না, রিভলভার দেখিয়েছিল, যদিও তা শুধুমাত্র ভয় দেখানোর জন্যই। এভাবেই বলা তাদের, আয়ানের কোনো ক্ষতি হতে দেয়া যাবে না। হয়তো তার টের পেয়েছিল আয়ান। একসময় নিজে একটা গুলি ছিনিয়ে নিয়ে এক প্রকার উন্মাদের মতো এলোপাথারে গুলি ছুটতে থাকে। দুজনেরই লেগেছে। ওর নিজের হাতেও ব্যান্ডেজ। পালিয়ে গেছে আয়ান। এ কয়দিন কাকে, ঠিক কেন, কিভাবে জিম্মি করে রেখেছিল সে উত্তরটাও নেই সজীবের কাছে। একজন লোককে তুলে এনে প্রথম দিন তার বাসায় এমনভাবে কথা বলিয়ে দেয়া যাতে সেখানে কেউ চিন্তা না করে। পরদিনই সব রকমের সুবিধা সম্বলিত ফ্ল্যাটে তাকে শিফট করানো। পাহাড়ের 4 জনকে রেখে তার সেবায় আরও 2 জনকে রেখে যাওয়া। আর সব থেকে বড় কথা, রেগুলার ডাক্তারি চেক আপ করানো। অপহরণের পর কোথাও এসব করে কিনা জানা ছিল না সজীবের। যতটুকু জানে, এই আয়ান ওর বসের অনেক বড় কোনো ক্ষতি করেছে। তবে তার সাথে এত ভালো ব্যবহার কেন? আয়ানের বা এমন অদ্ভুত ব্যবহার কেন? রেগে গিয়ে পাগলের মতো হয়ে যায় সে? কিছু তো সমস্যা আছে ওর মাঝে। তবে কি এর জন্যই আলাদা রেখে ডাক্তারি চিকিৎসা দেওয়া হচ্ছিল ওকে? তাহলে তো সেটা ওর ভালোর জন্যই ছিল। পালালো কেন ও? আবারও কারো ক্ষতি করতে? এবার তো ছাড়া পেয়েছে লোকটা। এ লোক নাকি শুধু ধ্বংসই জানে, না জানি কার জীবনকে নষ্ট করে দিতে উদ্যত হচ্ছে এখন। জর্জেটের মাত্রাতিরিক্ত ঘেরওয়ালা গাঢ় নীল রঙের গাউন হাতে দম মেরে দাঁড়িয়ে আছি আমি। শরীরের প্রতিটা শিরা উপশিরা সৃষ্ট শিহরণ যেন মস্তিষ্কের নিউরনগুলোকে অকেজো করে দিয়েছে। এর মধ্যে বিছানায় পড়ে থাকা মুঠোফোন নামক বস্তুটায় ট্রিং শব্দে মেসেজ, 15 মিনিটস মোর। সারাদিন বাসায় ছিলেন আজ শুদ্ধ, অফিসে যাননি। কারণ সিয়ার জ্বর, যেটা সিয়া নিজেই টের পাচ্ছে না। খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, তার ব্যস্ততা যেন শেষ নেই। বাবা অফিসে, আম্মু মাহি তো আছে নাকি? ওদের দেখে তো এতটুকু লজ্জা পাওয়া উচিত। কিন্তু এই লোকটার কোনো হেরফের নেই। ওনার এসব কাজে একরাশ বিরক্তি আর অস্বস্তি নিয়ে থেকেছি সারাদিন। বিকেলের দিকে গাল ফুলিয়ে কোলে বালিশ নিয়ে বেডে বসেছিলাম আমি। শুধু ল্যাপটপ দেখছিলেন, তাকাইনি তার দিকে। উনি আমার কপালে হাত দিলেন, আর চোখে তাকালাম তার দিকে। ল্যাপটপে চোখ রেখে শুধু বললেন, এই তো জ্বর নেই। ঝাড়া মেরে কপাল থেকে হাত সরিয়ে নিয়ে বললাম, ছিল না জ্বর, খালি খালি আধিক্যতা। কি বললি তুই? ঠিকই বলেছি। রেগেছিস কেন তুই?
তীক্ষ্ণ চোখে তাকালাম তার দিকে। রাগার কারণ নেই আমার? কাল কি একটা মুহূর্ত ছিল, আর আজ এমন বিহেভ করেছে যেন নার্সিং হোমে সিস্টার বেশি বর্ষে। নিজেও তো পারতো একবার ফিল্মি স্টাইলে গোলাপ এনে ভালোবাসি বলতে। সারাদিনে একবার জড়িয়েও ধরেনি আজ। এভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে নিবি নাকি আমাকে? শব্দে চোখ সরিয়ে নিলাম আমি। শুধু বিছানা ছেড়ে উঠে গেঞ্জি পাল্টে শার্ট পরে নিলেন। এবারও তাকাইনি আমি। লজ্জা নেই তার? আমার তো আছে। বেরিয়েই যাচ্ছিলেন উনি। কি মনে করে দরজায় দাঁড়িয়ে বললেন, বেরোচ্ছি। সারাদিন তোর সেবা করে ক্লান্ত লাগছে, রিফ্রেশমেন্ট দরকার। ছোট ছোট চোখে তাকিয়ে রইলাম তার দিকে। উনি চলে গেলেন। রাগ লাগছে প্রচন্ড আমার। এমন কেন করছেন উনি? ভালোবাসি শুনে অ্যাভয়েড করছেন কেন আমাকে? বিছানার বালি দুটো মেঝেতে ছুঁড়ে মেরে ফুঁসতে লাগলাম আমি। গা জ্বলছে প্রচন্ডভাবে। মনে হচ্ছে উচিত ছিল লোকটাকে আরো বেশ কয়েকদিন ভালোবাসি না বলা। পড়তো সে সকল আমার নামের রোদ দূরে। সন্ধ্যায় ফিরলেন শুদ্ধ। ভাবলেশহীনভাবে আমাকে কোনো রকম তোয়াক্কা না করে নিজের মতো ব্যস্ত হয়ে পড়লেন। ডিনার শেষে আম্মুকে রুমে পৌঁছে দিয়ে দেখলাম মহারাজ আবারও ওই ল্যাপটপেই ব্যস্ত। শব্দ করে চেয়ার টেনে পড়ার টেবিলে বসলাম আমি। শুদ্ধের ঠান্ডা আওয়াজ। পড়তে বসতে গিয়ে ভাঙচুর শুরু করেছিস কেন? অসুস্থ ছিলি, আজ পড়তে হবে না। জেদ করে আরো জোরে জোরে শব্দ করে পড়তে লাগলাম। টের পেলাম চেয়ারের পাশে এসে দাঁড়িয়েছেন শুদ্ধ। মাথা উঁচু করে দেখি সে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছেন। সারাদিন রুমেই ছিলি, দম বন্ধ লাগছে না? যা 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 না, মাহির রুমে গিয়ে আড্ডা দিয়ে আয়, যা। এখন রুমেও চাইছেন আমাকে? কি হলোটা কি এর? বেশ, আমিও দেখাবো ইনসিয়া কি জিনিস। গটগট করে ফুসতে ফুসতে বেরিয়ে এলাম রুম থেকে। মাহিকে দেখলাম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখে বলল, তুমি এখানে? শুদ্ধ ভাইয়া জানলে আমাকে? বিছানার চাদর টেনে শুয়ে পড়লাম আমি। মেঘ ডাকছে বাইরে, আর ভেতরে জ্বালামুখী। মাহি হাতে টান লাগিয়ে বলল, কি ব্যাপার, ঝগড়া করছো? উঠে বসে খেকিয়ে বললাম, আমি ঝগড়া করি? রুমে যাও না আইনসে ভাবি, শুদ্ধ ভাইয়া আসলে কিন্তু। তোমার শুদ্ধ ভাইয়া আমাকে পাঠিয়েছে এখানে, আর কিছু? কি? মাথার উপর চাদর দিয়ে শুয়ে রইলাম আবারও। মাহির কথা আর এক্সপ্রেশনে আরও রাগ লাগছে আমার। মাহি টেনে চাদর সরিয়ে দিয়ে বলল, এই রুমে কেন আসতে বললো তোমাকে? ঘুম পাচ্ছে মাহি, শুয়ে পড়ো। কিন্তু আরও যদি প্রশ্ন করো তাহলে এই রুম থেকে ছাদে গিয়ে ঘুমাবো এবার। ও আর কিছু বলল না। বিড়বিড় করতে করতে পাশেই শুয়ে পড়লো আমার। আমিও দাঁত কিমিয়ে ঘাপটি মেরে শুয়ে পড়লাম। মাহি ঘুমিয়ে পড়েছে। অনেকটা সময় হলো শুধু এই পাশ ওপাশ করেছি। শুধু শরীরের ঘ্রাণের বদ অভ্যাসটার জন্য ঘুমও আসছে না আমার। হঠাৎ ফোনে মেসেজ। এমনিতে উড়ে গেছিলাম, ভাবলাম মনুতাকে ছাড়লে কিছুটা হয়তো শান্তি পাবো। কিন্তু ফোন হাতে নিয়ে শুধু মেসেজ দেখে কপালটা কুঁচকে এলো আমার। দরজা খোল, আড্ডা দিতে পাঠিয়েছিলাম, শুতে নয়। এতক্ষণে মনে পড়েছে, যাব না আমি, খুলবো না দরজা। ঘুমিয়ে পড়েছি আমি, দেখিনি আপনার মেসেজ। সাথে সাথেই আরেকটা মেসেজ। দরজা খুলবি নাকি মাহিকে কল করব? জানি ঘুমাসনি তুই। এখন যদি মাহি জেগে যায়, ওর সামনে কোলে করে নিয়ে রুমে যাবো তোকে। ভাল লাগবে? প্রতিটা কথায় রাগ হচ্ছে আমার। চেয়েছিলাম উনি রুমে নিয়ে যাক আমাকে, কিন্তু এইভাবে কেন বলছেন উনি? নাকি আমি ওভার রিয়াক্ট করছি? কেন? উনি একটু দূরে দূরে আছেন বলে? কল দিব মাহিকে? উকি দিয়ে দেখলাম মাহি বেঘরে ঘুমোচ্ছে। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিলাম। এ বিষয়ে আমার এতটুকু বিশ্বাস নেই শুদ্ধকে। একটুখানি দরজা খুলে তাকালাম তার দিকে। লোকটা ঘেমে গেছে। খয়েরি রঙের গেঞ্জিটা ভিজে গেছে তার, কপালেও ঘামা অল্প বেশি। কি হলো? এভাবে ঘেমে গেছেন কেন উনি? কি এমন কাজ করলেন? দরজার ওটুকু ফাঁকা দিয়েই একটা ব্যাগ এগিয়ে দিয়ে কড়া গলায় বললেন, 10 মিনিটের মধ্যে এটা পরে রুমে আয়। কিছুই বুঝলাম না আমি। হাত বাড়িয়ে ব্যাগটা কখন যে নিয়েছি তা নিজেও টের পাইনি। উনি চলে যাচ্ছিলেন। রেগে আছি মনে পড়তে ব্যাগটা সামনে ধরে কিছুটা গলা উঁচিয়ে বললাম, এসব কি, পারবো না পড়তে। শুধু পিছন ফিরলেন। তাকানোর ভাব দেখে অন্যদিকে মুখ ফেরালাম আমি। কি বললি তুই? যাবো না রুমে। আর চোখে দেখলাম বিরক্তি নিয়ে চোখ বন্ধ করে ডান হাতের 2 আঙুল কপালে স্লাইড করালেন শুদ্ধ। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, 10 মিনিটের জায়গায় 20 মিনিট দিলাম। তারপর মাহিকে ডেকে হোক আর দরজা ভেঙে হোক, তোকে কোলে করে নিয়ে যাবই। ওটা নিচ থেকে পড়লে ভালো, নইলে আমি রুমে গিয়ে পড়িয়ে দেব। ইউর টাইম স্টার্টস নাও। হনহনিয়ে চলে গেলেন উনি। ড্যাব ড্যাব করে তাকিয়ে তার চলে যাওয়াই দেখছিলাম। তখনই মেসেজ, 18 মিনিটস মোর। হতভম্ব হয়ে দরজা লাগিয়ে ব্যাগটার দিকে তাকালাম। হচ্ছেটা কি? চাইছেনটা কি উনি?
ব্যাগের ভেতর থেকে জামাটা বের করতেই চোখ ছানা বড়া আমার। ফোনের ফ্ল্যাশ অন করে যেটুকু দেখেছি তাতেই মাথা ঘুরছে। হঠাৎই লাইট জ্বলে উঠল রুমের। মাহি লাফিয়ে উঠে এসে জামাটা কেড়ে নিল হাত থেকে। আটকে উঠে তবুও পূর্ণ আলোতে জামাটা দেখে যাচ্ছি আমি। মাহিও হাঁ করে তাকিয়ে আছে ওটার দিকে। ধপ করে বেডে বসে পড়লাম। একটা গাঢ় নীল রঙের প্রম গাউন, জর্জেট, অনেক ঘের, হাতা নেই, অফ শোল্ডার যাকে বলে। পিঠসহ কাঁধ ঘাড়ের অনেকটা নিচ অবধি দেখা যায় ওগুলো পরলে। চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। কি কিনেছেন শুদ্ধ এটা? কি বললেন উনি? এটা পরবো আমি? মাহি টেনে দাঁড় করালো আমাকে। কাঁধে ধাক্কা মেরে দাঁত কেলিয়ে বলল, वाह इंसिया भाभी नॉट बैड। हाँ, दिल दिया गल्ला। क्या खूब শুদ্ধ ভাইয়ার চয়েস আছে বলতে হবে। আমি যেন কোনো ঘোরের মধ্যে আছি। ভাষাহীনভাবে মাহির দিকে তাকালাম। আবারও মেসেজ। অসহায়ভাবে ফোনের দিকে তাকালাম। 10 মিনিট শেষ। চলো যাও চেঞ্জ করে আসো, বেশ মানাবে তোমাকে এটা। লাফিয়ে দুহাত পিছিয়ে বললাম, অসম্ভব, এটা পরবো না আমি। কেন? কেন মানে? এটা পরে কি করব আমি? শুদ্ধ ভাইয়া তো বললো পরে যেতে। চোখ ছোট ছোট করে বললাম, ঘুমোনি তুমি? নোপ, জানতাম শুদ্ধ ভাইয়া আসবেই। যাই হোক, তার কথা মতো কাজ করো। ইস কি রোম্যান্টিক। মেবি সারপ্রাইজ প্ল্যান করেছি তোমার জন্য রুমে। জলদি যাও। না না মানে এটা পরবো না আমি, দ্যাটস ইট। এটা পরে আয়নায় নিজে থেকে তাকাতে পারবো না। আর তো শুদ্ধ ভাইয়ার সামনে যাওয়া, তাই না? চুপ মেরে গেলাম। এই লোকটার পাগলামি দিন দিন আমাকে পাগল বানিয়ে দেবে। কিন্তু আজ হঠাৎ এইসব কেন? সারাদিন অমন ব্যবহার করে এখন এটা পরে রেডি হতে কেন বলছেন উনি? সাধারণ লেহেঙ্গার গলাটা বড় ছিল বলে চুল ছাড়া নিয়ে কত কিছু। আজ এটা পরতে বলছেন উনি? কোন হিসেব কষে? সেরকম কি করলাম আমি? নিমিষেই ভেতরটা ধপ করে উঠল আমার। চোখ গেল সোজা ঘড়ির দিকে। এই মুহূর্ত থেকে ঠিক 28 ঘন্টা আগে তাকে ভালোবাসি বলেছি, যার অপেক্ষা 5 বছর হলো করে আসছেন উনি। শ্বাস প্রশ্বাস জোরে চলতে লাগলো এবার। কানে শুধু শুধু বলা কথাগুলোই বাজছে। আমার সব ইচ্ছে বলা করা তোর বলার উপর নির্ভর করছে। যেদিন আমি কাছে আসবো, তোর এই লজ্জায় তোর শনি হবে সে দেখিস। এতটা কাছে আসবো, সব লজ্জা ছিনিয়ে নেব একদম। 24 আওয়ার্স শুদ্ধ গুড বাই। তারপর জামা খামছে ধরে শুকনো একটা ঢোক গেলাম আমি। মায়ের হাতে থাকা জামাটা যেন চেঁচিয়ে বলছে, আজ তোকে ধরা দিতেই হবে ইনসু। পালানোর কোনো উপায় নেই, কারণও নেই কোনো। এক পা করে পিছোতে লাগলাম আমি। মাহি এগিয়ে এসে হাতের কোণের উপরে ধরলো আমার। বলল, কি হলো ইনসিয়া ভাবি, পেঁচাচ্ছ কেন? এই এমন করছো কেন তুমি? শুদ্ধ ভাইয়া একটু চাওয়া রাখতে পারবে না? নুয়ে গেলাম আমি। শুদ্ধের চাওয়া? এইটুকু চাওয়া? হ্যাঁ তাই তো, আমার কাছে শুদ্ধের এইটুকু চাওয়া। সেই মানুষটার এইটুকু চাওয়া যে পাগলের মতো ভালোবাসে আমাকে। এক নজর মাহির দিকে তাকালাম। ও বাঁকা হেসে বলল, নাকি চাইছো শুদ্ধ ভাইয়া কোলে নিয়ে গিয়ে নিজে থেকে পরিয়ে দিক তোমাকে? সবটা শুনে নিয়েছে তার মানে মাহি। আর কোনো উপায় অবশেষ নেই যা দিয়ে এইটুকু লজ্জা লুকাতে পারবো আমি। আবারও জামাটার দিকে তাকালাম। মনে হচ্ছে জামাটার মাঝে শত শত লজ্জার গিফট হ্যাম্পার রেখে দিয়েছেন শুদ্ধ। কারণ গরম হয়ে গেছে আমার। কাপা হাতে ধরলাম জামাটা, বুকে জড়িয়ে চেঞ্জ করে আসলাম ওয়াশরুম থেকে। তোমার বিউটি বোনের কাছে তিলটা বেশ সুন্দর দেখতে। মাহি মিটিয়ে হেসে কথাটা বলল। তাড়াতাড়ি বেডে রাখা ওড়নাটা চাদরের মতো জড়িয়ে নিলাম আমি। মাহি এগিয়ে এসে থুতনি ধরে বলল, ওরে লজ্জাপতি লতিকা, আজ তুমি শেষ। খামছে ধরলাম ওড়না। জমে দাঁড়িয়ে আছি আমি। আবারও মেসেজ টোন। ওই দেখো রিমাইন্ডার বাজুক, আগে তো সাজিয়ে দেই একটু। মাহি আমাকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসালো। একবারও আয়নায় নিজেকে দেখিনি আমি। চোখ বন্ধ করে অনুভব করলাম। মাহি একদম উঁচুতে করে খোপা করে দিল আমাকে। ছোটে লিপস্টিকও দিয়েছে। কাজল দিতে যাচ্ছিল, দিতে দেয়নি। শুধু পছন্দ করে না। মাহি ওর কাজ শেষে তুলে দাঁড় করালো আমাকে। বলল, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে গাউনটায় তোমাকে ইনসিয়া ভাবি। মনে হচ্ছে শুধু তোমার জন্য স্পেশালি বানানো এটা। নিচ দিক তাকিয়ে এক হাতে জামাটা মুঠো করে ধরলাম আমি। আমার জন্য স্পেশালি বানানো হোক না হোক, এই সাজ সবটাই শুদ্ধের জন্য, শুধুই শুদ্ধের জন্য। আমার নিজেরও দেখার কোনো অধিকার নেই। মাহি, পারলে তুমিও তাকিও না আমার দিকে, তাকিও না প্লিজ। দেখো তো ভাবি আমার হাতের সাজ পছন্দ হয় কিনা। পিছন ফিরে দাঁড়িয়ে বললাম, তো তুমি তো সাজিয়েছো, অবশ্যই ভালো হয়েছে। তাই বলে একবার নিজেকে দেখলেও না আয়নায়।
দেখার প্রয়োজন নেই। আজ শুদ্ধর চোখে নিজেকে দেখবো আমি। উত্তর না পেয়ে মাহি কাঁধ ধরে রুমের বাইরে এনে বলল, রুমে যাও। এক নজর তাকালাম ওর দিকে। ঠোঁট টিপে হাসছে সে। আঙুল উঁচিয়ে রাস্তা দেখিয়ে দিল আমাকে। নিচ দিকে তাকিয়ে জামা আর নিজের মনকে সামলাতে সামলাতে গুটি গুটি পায়ে রুমের সামনে এসে দাঁড়ালাম। হৃৎপিণ্ডটা লাফাচ্ছে আমার। ধুকধুকানি শোনা যাচ্ছে তার। কোনো মতে নিজেকে ঠিক রেখে দরজায় হাত লাগানোর আগেই পুরোপুরিভাবে দরজাটা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে চোখ তুলে তাকাতেই থমকে গেলাম আমি। রুমের লাইট অফ, কিন্তু আলোর কোনো অভাব নেই। নানা রঙের ছোট ছোট মোমের আলোতে পুরো ঘর আলোকিত। ল্যাম্পশেডে টিমটিমে আলোটাও আছে। মেঝেতে গোলাপের পাপড়ি আর লাভ শেপের বেলুন ছড়ানো। সেন্টার টেবিলটার মাঝে এক মুঠো লাল গোলাপ রাখা। ওটার সাথেই একটা নীল রঙের গিটার হেলান দিয়ে দাঁড় করানো আছে। হয়তো এইভাবে বিয়ের দিনটাতেও এই ঘর সাজানো হয়নি নাকি চোখেই ধরেনি আমার। জীবনে কোনোদিন কোনো রুম এমন ধাঁধানো সৌন্দর্য দেখেছি মনে তো পড়ে না। দরজা লাগানোর শব্দে চমকে পিছনে ফিরলাম আমি। সাদা শার্টের উপর গাঢ় নীল ব্লেজার, কালো প্যান্ট পরে দরজার পাশের দেয়ালে এক পা ঠেস দিয়ে ঠোঁটে একটু হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন শুদ্ধ। শার্টের হাতা গুটানো, হাতে সাদা ঘড়ি। বরাবরের তার খোঁচা দাড়িগুলোতে নজর কাড়ে আমার। কপালের সিল্কি চুলগুলো কোথাকার কোন বাতাসে যেন মৃদু নড়ছে। মোমের আলোতে ওই চেহারার মোহনীয়তা যেন কোটি গুণ বেড়ে গিয়েছে। কিছুক্ষণ আটকে দাঁড়িয়েছিলাম আমি। শুধু সোজা হয়ে দাঁড়ালেন। শিউরে উঠে পিছনে ফিরলাম। বেলকনি থাই গ্লাস কিঞ্চিত খোলা। তার পাশে সাদা আর নীল রঙা পর্দাগুলো উড়ছে। ওটুকু ফাঁক দিয়েই ঠান্ডা বাতাস আসছে। রুম থেকে বাইরে বিদ্যুৎ চমকানোর আলোর ঝলকানি চোখে পড়ল। বৃষ্টি হবে আজও। হঠাৎই ডান হাতে আলতো স্পর্শ। এই স্পর্শ চেনা আমার। শুধু তার দিকে ঘুরালেন আমাকে। এতক্ষণ চোখ মেলে সবটা দেখলেও আর পারছি না তাকিয়ে থাকতে। চোখ নামিয়ে নিলাম আমি। আজ লজ্জার রং বুঝি নীল। আর চোখে পাশে তাকালাম। নীল গিটার। চোখ সরিয়ে অন্য পাশে তাকালাম। নীল পর্দা। মেঝের দিকে তাকালাম। সেখানেও ছড়িয়ে থাকা নীল গাউন। আর কোথায় যাব আমি? কোথায় আটকাবো এই চোখ? খিচে বন্ধ করে নেওয়াই একমাত্র উপায়। করলামও তাই। কিন্তু 2 মিনিট আগে পৃথিবীর দেখা সবচেয়ে সুদর্শন পুরুষটার মুখচ্ছবি চোখের সামনে ভেসে উঠল আবারও। শুদ্ধ। গায়ে সেই নীল রঙেরই ব্লেজার। চোখ খুললাম না। শুধু সে হাত বুকে ধরলেন তার। ধীর আওয়াজে বললেন, আজও শ্যামা পাখির বর্ণনা দেব আমি, শুনবি না দিশিয়া? মনে হচ্ছিল শুধুমাত্র তার শোনার জন্যই আমার জীবনের সার্থকতা এইখানেই। এই জন্যই আয়না দেখিনি নিজেকে। চোখ না খুলেই মাথা নাড়লাম। শুধু তার আরেক হাতে আমার ঠোঁট স্পর্শ করলেন। ভেতরটা ধক করে উঠল যেন। উনি ঠোঁটে লেগে থাকা লিপস্টিক মুছিয়ে দিলেন অতি সন্তর্পণে। এবার অন্য হাত ধরলেন উনি। কেঁপে উঠলাম আমি। সে হাতেই সে জড়ানো ওড়না মুঠো করে ধরে রেখেছি আমি। ভেবেছিলাম লজ্জায় এই শক্ত মুঠো খুলতেই পারবো না আজ। কিন্তু শুদ্ধের ছোঁয়া পেতেই আলগা হয়ে আসলো হাত। দ্রুত পিছন ফিরলাম আমি। আত্মশক্তি বৃথা চেষ্টা। শুধু স্পর্শ নেই আমার শরীরে। উল্টো দিক ফিরে চোখ মেলেছি। একটু পরেই পিঠ ছেকে গেল শুদ্ধের বুকে। এগিয়েছেন উনি। মাথায় হাত দিয়ে খুলে দিলেন উঁচুতে করা খোপাটাও। ঈষৎ কোঁকড়ানো কোমর অবধি চুলগুলোর কয়েকটা সামনে এসে পড়তে মনে পড়ল সে তো তার শ্যামা পাখিকে খোলা চুলে বেশি ভালোবাসে। শুধু আমাকে না ধরে পিছন থেকেই চুলে নাক ডুবিয়ে ঘোর লাগা কণ্ঠে বললেন, শ্যামা পাখি, জানিস আজকের এই মুহূর্তগুলো আমার কাছে কি? আজকে তুই আমার কাছে কি? ঠিক 29 ঘন্টা আগে কাল যখন তুই আমাকে ভালোবাসি বলেছিস, মনটা আরো বেশি উতলা হয়ে উঠেছে, আরো বেশি ব্যাকুল হয়ে উঠেছে তোকে কাছে পাওয়ার জন্য। সত্যি বলতে এই জামা সাজ কোনোটাই তো সৌন্দর্যকে এতটুকু বাড়ায়নি। তুই তো বরাবরই অপরূপা। তোকে উপস্থাপন করতে তুই নিজেই যথেষ্ট। এগুলো তো উপলক্ষ মাত্র। এগুলো যদি কিছু বাড়িয়েই থাকে তবে সেটা আমার তৃষ্ণা এতগুলো বছরের। আজ নিজেকে আটকানো বড্ড কঠিন হয়ে যাচ্ছে সিয়া, বড্ড কঠিন হয়ে যাচ্ছে। এই চারপাশে তাকিয়ে থাক, সবটা যেন চেঁচিয়ে বলছে আজ শুদ্ধর সিয়া, শুধুই শুদ্ধর শ্যামা পাখি আজ শুধুই ওর। এক নতুন অনুভূতি আবিষ্কার করলাম। লজ্জা, ভয়, শিহরণের সংমিশ্রণ। ছুটে এসে বেলকনির কাঁচ ঘেঁষে দাঁড়ালাম। তাকাতে পারবো না তার দিকে। বাইরের ঢল নেমেছে। বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড। এই বৃষ্টি, তোর ঢলের সাথে এই লজ্জাকেও নিয়ে জানা।
কিভাবে মানুষটার কাছে যাব আমি? তার কথাতে যে পাগল প্রায় হয়ে যাচ্ছি আমি। কিছুটা সময় পরেই গিটারের টুংটাং আওয়াজ। ওনার আরও শক্ত করে ধরে পিছনে ফিরলাম। শুধু গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে গাইতে লাগলেন। গান থামিয়ে শুধু গিটারটা পাশে নামালেন, এক হাতে ধরে মেঝেতে ঠেকিয়ে রেখেছেন ওটাকে। কাতর স্বরে বললেন, আজ অন্তত তোর নামের সূত্রে পড়তে দিস না আসিয়া আমাকে। ঝাপটে ধরলাম তাকে, চেঁচানো প্রায় আওয়াজে বললাম, পড়তে দেব না আপনাকে শুদ্ধ। আজ সত্যি আপনার সিয়া শুধুই আপনার, শুধুই আপনার। গিটার ছেড়ে শুদ্ধ দু হাতে জড়িয়ে ধরলেন আমাকে। দুবার জোরে শ্বাস নিলেন উনি। আমাকে জড়িয়ে রেখেই বেলকনির দিকে এগোলেন উনি। কানে কাছে ফিসফিসিয়ে বললেন, দেখ সিয়া, বৃষ্টি। আমার জীবনের শ্রেষ্ঠ বর্ষণ আমি কাল দেখে নিয়েছি শুদ্ধ। আর চাই না, বিশ্বাস করুন, আর চাই না আমার। শুধু আমার থুতনি ধরে মাথা উঁচিয়ে বললেন, কিন্তু আমার তো তুই চাইস রিয়া, তোর নামের বর্ষণ। কথাটা বলেই উনি আমাকে সামনে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলেন। তার বুকে পিঠ ঠেকিয়ে গলার কাছে মাথাও ঠেকালাম। বৃষ্টির রিন রিন শুনে তাল মিলিয়ে গেয়ে উঠলাম। গানের কথার সাথে শুধু তার আঙুলে চুল পেঁচাচ্ছেন আমার গায়ের ওড়না মুঠো থেকে ছাড়িয়ে দুজনকেই জড়িয়ে নিয়েছেন। দ্রুত চলা শ্বাস প্রশ্বাস যেন তার বক্ষ পিঞ্জরে খুশি দিচ্ছে আমাকে। আজ আর নিজের না, শুদ্ধের হৃৎপিণ্ডের ধুক ধুক শব্দ কানে বাজছে আমার। শুধু বললেন, আমি জানি তুই ভালোবাসিস আমাকে, তুই চাস আমি কাছে আসি তোর, তবুও আমি পরিষ্কারভাবে জানতে চাই, তোকে নিজের করতে চাই আমি আজ। মেয়ে বিস্ময় নিয়ে তাকালাম তার দিকে। কিসের তৈরি এই মানুষটা? এত কিছুর পরেও উনি এইভাবে বলছেন। যে সময়টার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছেন, কোনোদিন জোর খাটাননি আমার পরোক্ষ সম্মতি জেনেও এখন অনুমতি নামক বস্তুতে আটকে আছেন উনি। এমনও মানুষ হয়? গোড়ালি তুলে পায়ের আঙুলে ভর করে উঁচু হয়ে দাঁড়ালাম। এক হাতের কোনোই শুদ্ধের কাঁধে ঠেকিয়ে আরেক হাতে চুল মুঠো করে নিলাম তার। শুধু সে হাতের দিকে তাকিয়ে কপাল কুঁচকে তাকালেন আমার দিকে। কোনোরূপ তোয়াক্কা না করে চোখ বন্ধ করে ছুঁয়ে দিলাম তার ঠোঁটগুলো। ফিরিয়ে দিয়েছিলাম তার সেই 6 সেকেন্ড। আস্তে ধীরে নেমে গিয়ে আবারও তার বুকে মুখ লুকালাম। দম মেরে দাঁড়িয়েছিলেন শুদ্ধ। হয়তো এভাবে উত্তরটা আশা করেননি উনি। ওনার ছেড়ে দিলেন উনি। ঠান্ডা বাতাস উন্মুক্ত ঘাড় ছুঁয়ে দিতেই কেঁপে উঠলাম। চুলগুলো একপাশে দিয়ে আমার গলায় ঠোঁট ছোঁয়ালেন শুদ্ধ। আরও জোরে শ্বাস নিয়ে খামছে ধরলাম তার ব্লেজার। ভালোবাসিস ইয়া? প্রশান্তিময় কণ্ঠ আর উষ্ণ নিঃশ্বাস, কিন্তু কথাটার সাথে ফোনের ভাইব্রেশনও কানে ভেসে আসলো। তিক্ত চোখে ফোন দেখলাম। বেড সাইড টেবিলে জ্বলছে ফোন। শুদ্ধের ফোন ওটা। এত রাতে বৃষ্টিতে কে ফোন করবে? কোনো বিপদ হয়নি তো কারো? শুদ্ধ বুকে মাথা রেখে বললাম, শুদ্ধ, আপনার ফোন। শুদ্ধ তার মাঝেই নেই। নেশা জড়ানো কণ্ঠেই বললেন, আজ না সিয়া, প্লিজ আজ না। শব্দহীন হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে। শুধু কোলে তুলে বিছানায় শুয়ে দিলেন আমাকে। চোখ নিবন্ধ রেখেছিলাম তার চোখে। হয়তো উত্তরের সাথে সাথে লজ্জাটাকেও বিলিয়ে দিয়েছিলেন। মনে হলো বৃষ্টির মৃদু আওয়াজটা কানে কানে বলে গেল, আজ এই বর্ষণ সার্থক, তোর নামের রোদ্দুরও সার্থক। কপালে ঠোঁট ছুঁয়ে ল্যাম্পশেড অফ করতে যাচ্ছিলেন শুদ্ধ, কিন্তু জ্বলতে থাকা ফোনের চোখ পড়তেই চেহারা বদলে গেল। ঘুম ভাঙতেই চোখ মেলে শুদ্ধের হাসি মাখা মুখটা আশা করেছিলাম, কিন্তু না। প্রতিদিনের মতো সে আমার পাশে মাথায় হাত গুজে শুয়ে নেই আজ। নাইবা মুচকি হেসে কপালে বেবি হেয়ার সরিয়ে দিয়ে চুমো এঁটে দিয়েছেন আজনি। বেলকনিতে তাকিয়ে দেখলাম ওখানে দাঁড়িয়ে ট্রাউজারের পকেটে 2 হাত গুজে আকাশ দেখছেন শুদ্ধ। ভোরের ঝকঝকে আলোতে গায়ের ছোট হাতা সাদা গেঞ্জিটা, ফর্সা হাত, কালো চুল, পেছন থেকে দেখাটাই এক দফা মুগ্ধতা এনে দিল মন প্রাণ জুড়ে। তবু ছোট একটা শ্বাস ফেলে বেরিয়ে এলাম। দিনটা কি প্রতিদিনের মতো হবে আজকে? উঠে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম তাকে। পিঠে মাথা ঠেকিয়ে বললাম, গুড মর্নিং। উনি পকেট থেকে 2 হাত বের করে আমার হাতের উপর রেখে বললেন, মর্নিং। আর একটু জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বললাম, আপনার গায়ের এই ঘ্রাণটা না খুব অদ্ভুত লাগে আমার। কেমন কেমন যেন নেশালো। ইউ নো হোয়াট, আই ফিল আপনার পারফিউমটা ছুঁড়ে এই বেলকনি দিয়ে ফেলে দিলে না শান্তি লাগতো আমার। কে জানে রাস্তাঘাটে কতজন নাকি এই ঘ্রাণ নেয়। কফি খাবেন? উনি সামনে এনে ধরলেন আমাকে। অবাক হয়ে বললেন, তুই এখন এভাবে স্বাভাবিক কিভাবে সিয়া? অস্বাভাবিক হওয়ার কি হলো? কাল রাতে ওনাকে ছেড়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালাম আমি। 2 সেকেন্ড দূরে তাকিয়ে আবারও তার দিকে ফিরলাম। বললাম, একটা রাত
আপনার আমার সম্পর্ককে অস্বাভাবিক করে দেবে? কিন্তু কাল রাত্রে তো অন্যরকম হতে পারতো। আমি